আজকের গল্পটা একটা ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প, যেটা দেখার পর রাতে একা বাথরুমে যেতেও ভয় করবে। আর এটা একটা ইন্দোনেশিয়ান পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর তৈরি। এই মুভিতে এমন এক কালো জাদুর খেলা দেখানো হয়েছে যা পুরো একটা বংশকে তছনছ করে দেয়। গল্পটা প্রতিহিংসা, কালো জাদু আর হাড় হিম করা ভয়ের এক চরম মিশ্রণ। তাহলে চলুন লাইট অফ করে কম্বল মুড়ি দিয়ে এই গরম গরম গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক ভয়াবহ দৃশ্য। একটা সাধারণ ঘরোয়া পরিবেশ। একটা ছোট্ট পরিবারের ৩ জন সদস্য, বাবা, মা আর তাদের ছোট্ট মেয়ে ইউলি, সবাই মিলে রাতের খাবার খাচ্ছে। হঠাৎ ভদ্রমহিলা অর্থাৎ ইউলির মা চিৎকার করতে শুরু করলেন। তার হাতে এক অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে চামড়ার নিচ থেকে কিছু একটা চিরে বেরিয়ে আসতে চাইছে। কেন এমনটা হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই তার হাতের চামড়া পুড়ে বেরিয়ে আসে ধারালো সব কাটা। যন্ত্রণায় তিনি ঠিকমতো চিৎকারও করতে পারছিলেন না, কারণ তার গলার ভেতরটা যেন কেউ চেপে ধরেছে। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। হঠাৎ করেই তার চোখের মণি ফুঁড়ে রেজার ব্লেডের মতো ধারালো কাটা গজাতে শুরু করে। ভদ্রমহিলা চোখের নিচ দিয়ে কাটা বের করছে। তিনি যন্ত্রণায় ছটফট করছেন, হাত দিয়ে সেগুলো খোলার চেষ্টা করছেন। মায়ের যন্ত্রণা নিজের চোখে সহ্য করতে না পেরে ইউলি তার মায়ের কাছে আসে, কিন্তু মায়ের শরীরে তখন এত তীব্র ব্যথা আর কাটায় ভরা যে মেয়ে কাছে আসতেই একটা কাটা সোজা মেয়ের হাতে গেঁথে যায়। এই দৃশ্য দেখে মেয়েটির বাবা সত্য মেয়েকে স্ত্রীর থেকে দূরে সরিয়ে নেন। তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে, তাই দ্রুত মেয়েকে কোলে তুলে বেডরুমে রেখে বাইরে থেকে দরজা লক করে দেন। যাওয়ার আগে তিনি মেয়েকে কড়া গলায় বলেন, দরজা একদম খুলবে না, আমি তোমার মাকে সাহায্য করতে যাচ্ছি। কিন্তু সত্য বেডরুম থেকে বের হওয়া মাত্রই করিডোরে শুরু হয় এক ধুমধাম শব্দ আর ভাঙচুরের আওয়াজ। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি সত্যকে আছাড় মারছে। কিছুক্ষণ পরেই সত্যর আর্তনাদ শোনা যায়, আর তারপর সব নিস্তব্ধ। ইলেকট্রিসিটি চলে গেল। ছোট্ট ইউলি ভয়ে কাঁপছে। সে বাবা বাবা বলে ডাকতে থাকে। সে সাহস করে দরজার কাছে গেল, কিন্তু কেউ সাড়া দিল না। হঠাৎ কেউ দরজার মাঝখানের কাঠে এমন জোরালো আঘাত করল যে দরজার মাঝখানের কিছুটা জায়গা ভেঙে গেল। ইউলি ভয়ে ভয়ে ভাঙা দরজার ফাঁক দিয়ে উঁকি দিল, আর সেখানে সে যা দেখল তা সারা জীবনের জন্য তার ঘুমের দুঃস্বপ্ন হয়ে গেল। ইউলির মা খুব ভয়ঙ্কর ভাবে ওই পাশ থেকে ইউলিকে দেখে চিৎকার করছেন। তার গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে। সকালে পুলিশ এসে যখন ইউলিকে উদ্ধার করে তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর সে দেখে তার বাবা মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে লিভিং রুমে। ইউলি কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সেখানে আসে এক মাঝবয়সী মহিলা, যার নাম আম্বার। আম্বার জানায় যে সে ইউলির বাবার প্রথম স্ত্রী। এতিম বাচ্চাটাকে দেখে আম্বার সিদ্ধান্ত নেয় তাকে নিজের কাছে নিয়ে যাবে। কিন্তু এটা কোনো দয়ার গল্প ছিল না, এটা ছিল এক দীর্ঘ নির্যাতনের শুরু। এরপর ২০ বছর কেটে গেছে। সেই ইউলি এখন বড় হয়েছে, কিন্তু তার জীবনটা নরকের চেয়ে কম কিছু নয়। বাবার প্রথম স্ত্রীর সংসারে সে এক বিনা বেতনের চাকরানি ছাড়া আর কিছুই নয়। সারা দিন ইউলিকে হাড় ভাঙা খাটুনি খাটানো হয়। বিশেষ করে লারাস নামের তার সৎ বোন তাকে মানুষের পর্যায়ে মনে করে না, সব সময় তাকে অপমান করে আর তার সাথে কাজের লোকের মতো ব্যবহার করে। লারাসের বিয়ে হয়েছে, কিন্তু সে তার স্বামী আর ২ সন্তান নিয়ে তার মায়ের কাছেই থাকে। লারাসের মা সেই আম্বার এখন বয়সের ভারে বিছানায় শয্যাশায়ী। ইউলি দিন রাত তার সেবা করে, টয়লেট পরিষ্কার করে, কিন্তু এত কিছুর পরেও এই শয্যাশায়ী হয়েও আম্বার তাকে সহ্য করতে পারে না। ইউলি খাবার খাওয়াতে গেলে আম্বার খাবার উগলে ঘরের মধ্যে ফেলে দেয়। খাবারের ত্রুটি খুঁজতে থাকে, ইউলিকে শুধু শুধু খাটানোর চেষ্টা করে। ইউলি জানে তাকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার একমাত্র কারণ হলো পুরনো প্রতিশোধ। কারণ ইউলির নিজের মা নাকি এক সময় আম্বারের স্বামী মানে সত্যকে কেড়ে নিয়েছিল।
সেই ঘর ভাঙানি অপবাদ নিয়ে ইউলিয়া আজও মাথা নিচু করে বেঁচে আছে। লারাসের মেয়ে টিকা হাফেজি পড়ছে। প্রতিদিন সে সকাল সকাল নাস্তা করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একদিন রাতে লারাসের ছেলে দিন শখ করে একটা ওউজা বোর্ড নিয়ে খেলা করে। সে মজা করার জন্য অদ্ভুত সব মন্ত্র আওড়াতে থাকে। বিড়বিড় করে সে আত্মা ডাকছে। হঠাৎ করে ঘরের দরজা ক্যাচক্যাচ শব্দ করে খুলে যায়। দিন ভয় জমে যায়, কিন্তু দেখা যায় এটা আসলে ইউলি। সে আম্বারের জন্য গরম পানি করে এনেছে আম্বারের শরীর পরিষ্কার করতে। ইউলির সাথে সাথে লারাসের মেয়ে টিকাও এ ঘরে আসে। টিকা তার ছোট ভাই দিনকে ওজা বোর্ড নিয়ে খেলা করার জন্য বকাঝকা করতে থাকে। সে বলে এসব খুব খারাপ জিনিস, কখনো এগুলোকে মজার বিষয় মনে করবে না। দিন বলে তার বন্ধুরা বলেছে এই বোর্ডের সাহায্যে মৃত মানুষের সাথে কথা বলা যায়, এজন্যই সে কথা বলার চেষ্টা করছে। দিন এবার ইউলিকে জিজ্ঞাসা করে, আন্টি, তুমি কি কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলতে চাও? ইউলি বলে, সত্যিই যদি মৃত মানুষের সাথে কথা বলা যায় তাহলে আমি আমার মৃত বাবা মায়ের সাথে কথা বলবো। কারণ কিছু বুঝে ওঠার আগেই ইউলির বাবা মা এক দুঃস্বপ্নের মতো মারা গেছিলেন। এমন সময় আম্বারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে শ্বাস নিতে পারছে না। টিকা তার মা লারাসকে ডাকতে যায়। এদিকে ইউলি দ্রুত আম্বারকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে। এই মুহূর্তে আম্বার ইউলিকে কাছে ডাকে এবং তার কানে ফিসফিস করে কিছু বিষাক্ত কথা বলে, এমন কিছু অভিশপ্ত কথা যা মানুষের আত্মা কাঁপিয়ে দেয়। এর কিছুক্ষণ পর লারাস এই ঘরে আসে। আম্বারের রক্ত বমি শুরু হয়। সে ইউলির গায়ে রক্ত বমি করে। এই বমি করতে করতেই লারাসের কোলে মাথা রেখে আম্বার মারা যায়। কিন্তু মারা যাওয়ার সময় আম্বার এক দৃষ্টিতে ইউলির দিকেই তাকিয়েছিল। পরদিন আম্বারের ফিউনারেলের আয়োজন করা হয়। পরিবারের সবাই একে একে আম্বারের কপালে চুমু দিচ্ছে। কিন্তু যখনই ইউলি নিচু হয়ে আম্বারকে চুমু দিতে যায় তখনই তার চোখ দুটো ছলছল করে। ইউলির চোখের সামনে তার অতীত ভেসে ওঠে। বাবা মা মারা যাওয়ার পর যখন ইউলিকে দিনের পর দিন আম্বার নির্যাতন করত, না খাইয়ে রাখত, সেসব দিনের কথা মনে করতে করতে ইউলি দেখে হঠাৎ মৃত আম্বার চোখ খুলে তাকিয়েছে আর সে ইউলিকে বলছে, তুই মর। ইউলি ভয়ে চিৎকার করে ওঠে। আশেপাশের কেউ বুঝতে পারে না কি হয়েছে। তারা ভাবে ইউলি নাটক করছে, কারণ এই অলৌকিক দৃশ্য শুধুমাত্র ইউলি দেখেছে। রাগের মাথায় লারাস সবার সামনে ইউলিকে চড় মেরে বসে আর অভিযোগ করে যে সে তার মায়ের লাশের অসম্মান করছে। তার মায়ের অন্তিম যাত্রার সময় ইউলি নাকি তামাশা করছে। ছোটবেলা থেকে এত নির্যাতন সহ্য করা ইউলি আজও চুপ করে থাকে। দিন গড়ায়। ইউলি পরিবারের মুদি দোকানে সাহায্য করতে শুরু করে। একদিন ইউলি দেখে দোকানের এক কর্মচারী ইয়োনোকে এক কাস্টমার কিছু টাকা টিপ দিয়েছে বা খুশি হয়ে দিয়েছে আর কি। ইউলির সাথে সাথে টাকাটা ইয়োনোর হাত থেকে কেড়ে নেয় যাতে লারাসকে দিতে পারে, কারণ ইউলি তার সৎ বোন লারাসকে খুব ভালো মতো চেনে। সে জানে লারাস যদি জানতে পারে তাহলে এই কর্মচারীর চাকরি থাকবে না। কিন্তু ঠিক সেই সময় লারাস সেখানে হাজির হয় এবং উল্টো ইউলিকে চোর মনে করে। লারাস শুধু চোর বলেই থামে না, সে ইউলির মৃত মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইউলিকে মারধর শুরু করে। এই অপমানটা ছিল ইউলির সহ্যের শেষ সীমা। ২০ বছরের জমে থাকা ক্ষোভ আর কান্না এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে ঠিক করে আর নয়, এবার সে শোধ নেবে। ইউলি দোকানের সেই কর্মচারী ইয়োনোর সাথে শহরের বাইরে এক নির্জন পাহাড়ি এলাকায় যায়। সেখানে এক ধ্বংসপ্রায় মঠের মতো জায়গায় একজন কালো জাদুর তান্ত্রিক বা শামান থাকে। ইউলির হাতে ছিল লারাসের পুরো পরিবারের পুরনো ছবি। ইউলি এটা শামানকে দেয়। শামান বলে, অসুস্থ অবস্থায় রাখতে হবে, বিচ্ছেদ নাকি একেবারে মৃত্যু? ইউলি তখন বেশি না ভেবে বলে, মৃত্যু। শামান ছবি দেখে ইউলিকে আরেকটা ঘরে নিয়ে আসে। শামান মন্ত্র পড়ে একটা রিচুয়াল করতে শুরু করে। তখনই তার হাতের ইশারায় পাশে রাখা পেরেকগুলো অস্বাভাবিকভাবে একা একাই এলোমেলো হতে থাকে আর আরেক হাতে থাকা লারাসের পরিবারের ছবিতে আগুন লেগে যায়। নিজ চোখে এমন ভুতুড়ে কাণ্ড দেখে ইউলি কেঁপে ওঠে। শামান আগুনে পুরানো ছবিটা ইউলির হাতের তালুতে চেপে ধরে। ইউলির হাতটা পুড়ে যাচ্ছে। যন্ত্রণায় ইউলি কুকিয়ে ওঠে।
সামান বলে, তোমার ইচ্ছা পূরণ করার এক ভয়ঙ্কর রাস্তা আছে, কিন্তু এতে তোমার নিজের জীবনের ঝুঁকিও আছে। এই রিচুয়ালের জন্য একটা টাটকা লাশ দরকার, অর্থাৎ এমন একটা লাশ দরকার যে মারা গেছে 40 দিন হয়নি। আর সবচেয়ে বড় কথা, যদি সেই লাশটা ওই পরিবারের কারো হয় যাকে ইউলি অভিশাপ দিতে চায়, তবে জাদুর শক্তি আরো কয়েক গুণ বেড়ে যাবে। এ কথা শুনে ইউলির মাথায় এক শয়তানি বুদ্ধি চাপে। সে ইয়োনোকে সাথে নিয়ে মাঝরাতে কবরস্থানে যায় এবং সদ্য মৃত আম্বারের কবর খুঁড়ে লাশ বের করে আনে। সেই পচা লাশটা তারা একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে নিয়ে যায়। সামান সেখানে আসেন এবং শুরু হয় এক নারকীয় রিচুয়াল। প্রথমে একটা কালো রঙের রাম ছাগল বলি দেওয়া হয়, তারপর একটা কালো মোরগ বলি দেওয়া হয়, আর মোরগের রক্ত একটা বাটিতে নেওয়া হয়। সেই রক্ত ঢেলে দেওয়া হয় সেই ছাগলের কাটা মাথার খুলির ওপর। সামান বলি দেওয়া ছাগলের চামড়া ছাড়িয়ে নেন। এরপর তিনি ইউলিকে একটা কাঁচা ডিম ফাটাতে বলেন। ইউলি ওই রক্ত আর কাঁচা ডিমের মধ্যে একটা কালো সুতো ভিজিয়ে নেয়। একটা কাগজে ছাগলের চামড়া পেঁচিয়ে সেই দড়ি দিয়ে বাঁধে। এই কাগজে লারাসের পুরো পরিবারের সবার নাম লেখা। লারাস, তার স্বামী রুডি, মেয়ে টিকা আর তার ছেলে দিন। সামান রক্তের বাটিটা ইউলিকে দেয়, আর ইউলি তার হাতে রক্ত নিয়ে নিজের মুখে মেখে সামানের শেখানো বুলি আওড়াতে শুরু করে। তারা মন্ত্র পড়া শুরু করতেই এক অবিশ্বাস্য দৃশ্য দেখা যায়। মৃত আম্বারের মুখ আস্তে আস্তে হা হয়ে খুলে যায় এবং তার ভেতর থেকে এক লম্বা বিচ্ছিরি পোকা বেরিয়ে আসে। ইউলি যখন নামের কাগজটা লাশের মুখের ভেতর ছেড়ে দেয়, এর মাধ্যমেই রিচুয়াল সম্পূর্ণ হয়। সামান ইউলিকে সাবধান করে দেয়, যা হওয়ার হয়ে গেছে। এখন এই অভিশাপ আর থামানো যাবে না। যদি মাঝপথে থামানোর চেষ্টা করো, তবে এই কালো জাদু উল্টো তোমাকেই খেয়ে ফেলবে। এদিকে তখন বেশ রাত হয়েছে। লারাসের বাড়িতে তার মেয়ে টিকা নামাজ পড়ছিল। সে জানত না যে এক আগুনের গোলা বা অশুভ জিন ইতিমধ্যেই তাদের ঘরে ঢুকে পড়েছে। লাইট ডিপ ডিপ করে। জানালার কাঁচটা হঠাৎ চিরচির করে খানিকটা ফেটে গেল, আর দেখা যায় জানালার ফাটা কাচের উপর সেই বিচ্ছিরি পোকাটা নড়াচড়া করছে, যেই পোকাটা মৃত আম্বারের মুখ থেকে বেরিয়ে এসেছিল। টিকার নামাজ থেকে মনোযোগ সরে যাচ্ছে। তখনই হঠাৎ দেওয়াল থেকে পরিবারের বাঁধানো ছবিটা ধপাস করে নিচে পড়ে ভেঙে যায়। টিকা শব্দ শুনে নিচে নামতে গিয়ে সিঁড়িতে ছড়িয়ে থাকা কাচের উপর পা ফেলে এবং যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে ক্ষত পরিষ্কার করতে যাবে, এমন সময় সে আম্বারের ঘর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। টিকা দেখে আম্বারের বিছানা একদম খালি, যেন এতক্ষণ কেউ সেখানে শুয়েছিল। সে পেছন ঘুরতেই বেড সাইডের টেবিলে রাখা পানির বাটিটা নিজে নিজেই পড়ে যায়। টিকা নিচু হয়ে বাটিটা তুলতে যায়, তখন তার চোখের সামনে বীভৎস আম্বারের লাশ ভেসে ওঠে। ভয়ে টিকার আত্মা কেঁপে যায়। সে ছুটে ঘর থেকে বের হতেই যাবে, তখনই দেখে তার সামনে ইউলি দাঁড়িয়ে আছে। আতঙ্কিত টিকা ইউলির কাছে সব খুলে বলে। ইউলি টিকাকে শান্ত করার ভান করে বলে, তুমি ক্লান্ত, তাই মনের ভুল দেখছো, ঘুমিয়ে পড়ো। কিন্তু টিকা চলে যেতেই ইউলির মুখে ফুটে ওঠে এক হিমশীতল হাসি বা শয়তানি হাসি। সে বুঝতে পারে তার জাদুর খেলা শুরু হয়ে গেছে। পরদিন সকালে টিকা তার মা লারাসকে সব জানায়। সে বলে, ছবিটা তো এমনি এমনি পড়েনি, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তখন দিন বলে, হয়তো নানিমার আত্মা ঘুরে বেড়াচ্ছে, কারণ কাল রাতে আমি যখন ওজাবোর্ড নিয়ে খেলছিলাম, কেউ আমার প্রশ্নের উত্তর দিচ্ছিল। টিকা ভয় পেয়ে বলে, আজ রাতে আমরা সবাই মিলে নানিমার আত্মার শান্তির জন্য প্রার্থনা করব। এরপর টিকা তার মাদ্রাসায় চলে যায়। পড়া শেষ করে টিকা তার ওস্তাদকে গতরাতের ঘটনা খুলে বলে যে নানিমার আত্মা তাকে ভয় দেখাচ্ছে, বাড়িতে ঘোরাফেরা করছে। ওস্তাদ খানিক হেসে বলেন, ইসলাম শরীয়তে আত্মা বলতে কিছুই নেই। মানুষ মারা যাওয়ার পর তার শরীর থেকে তার রূহ বা আত্মাকে আলাদা করে দেওয়া হয়, আর আত্মা এই দুনিয়াতে আর আসতে পারে না। তুমি যেটার কথা বলছো সেটা কোনো খারাপ জিন হতে পারে, যে তোমার নানিমার রূপে তোমাকে ভয় দেখাতে পারে। সন্ধ্যাবেলায় পুরো পরিবার একসাথে বসে আম্বারের জন্য প্রার্থনা শুরু করে, কিন্তু টিকার চোখ বারবার চলে যাচ্ছে দেওয়ালে থাকা সেই ভাঙা ফ্রেমের দিকে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, যেন কোনো অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরছে। হঠাৎ তার সামনে এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। টিকা চিৎকার করতেই যাবে, তখনই সেটা মিলিয়ে যায়।
এটা হ্যালোসিলেশন হলেও টিকা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে দিন তার ঘরে একা বসেই সেই ওজা বোর্ড নিয়ে খেলা শুরু করে। সে বোকার মতো প্রশ্ন করে, নানিমা তুমি যদি এখানে থাকো তবে একটা চিহ্ন দাও। অবাক করা ব্যাপার হলো বোর্ডের গুটিটা একা একাই নড়তে শুরু করে। আর ঠিক একই সময় ওই পুরনো পরিত্যক্ত বাড়িতে ইউলি তার জাদুর পরবর্তী ধাপ সম্পন্ন করছিল। সে দিনের নাম লেখা কাগজটা ছাগলের চামড়া দিয়ে পেঁচিয়ে কালো সুতোয় বাঁধে, আর এটাকে সেই পচা লাশের গলা চিরে চামড়ার নিচে ঢুকিয়ে দেয়। সাথে সাথে দিনের ওজা বোর্ডের অক্ষরগুলো দ্রুত নড়তে থাকে এবং এমন এক মেসেজ ফুটে ওঠে যা দেখে দিনের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মেসেজটা হলো, নানিমার সাথে এসো। হঠাৎ একটা ছোট্ট পোকা দিনের কানের ভেতর সুরসুর করে ঢুকে যায়। পর মুহূর্তেই তার মনে হলো তার মাথার ভেতর কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। যন্ত্রণায় দিন বিকট চিৎকার করতে শুরু করে। নিচে তখন প্রার্থনা শেষ হয়েছে। দিনের চিৎকার শুনে টিকা দৌড়ে উপরে আসে আর দরজা ধাক্কা দেয়, কিন্তু ভেতরে দিন তখন নিজের নিয়ন্ত্রণে নেই। সে তার নিজের মাথা নিয়ে আলমারিতে ঠুকতে শুরু করেছে। সে মেঝে থেকে ভারী ওজা বোর্ড তুলে নেয় এবং নিজের মাথায় সজোরে আঘাত করতে থাকে। টিকা কোনো মতে দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দিনের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটিয়ে আসে টিকার মুখে। দিনের চিৎকার থেমে যায়। বাবা মা যখন ছুটে আসেন ততক্ষণে সব শেষ। দিন মারা গেছে। এই মৃত্যুর মধ্য দিয়ে ইউলির প্রতিশোধের প্রথম বলি সম্পন্ন হলো। কিন্তু এটা তো কেবল শুরু। সিজ্জিন কিতাব কেবল খোলা হয়েছে। সিজ্জিন কিতাব হলো পাপের কিতাব, যে কিতাবে ফেরেশতারা পাপ লিখে রাখে। দিনের মৃত্যুর পর পুরো বাড়িটা যেন এক শ্মশানে পরিণত হয়ে যায়। দিনের জানাজা আর দাফন শেষ হলো, কিন্তু একটা মানুষ সব জানত। সে হলো দোকানের কর্মচারী ইয়োনো। মনে আছে সেই ইয়োনোকে, যে ইউলিকে সামানের কাছে নিয়ে গেছিল? ইয়োনো দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিল। সে মনে মনে নিশ্চিত ছিল যে দিনের এই ভয়াবহ পরিণতির জন্য কোনো না কোনোভাবে ইউলি দায়ী। কিন্তু সেই মুহূর্তে সে চুপ করে থাকার সিদ্ধান্ত নেয়। দাফন শেষ হওয়ার পর ইয়োনো আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ইউলিকে একপাশে টেনে নিয়ে গেল। তার চোখে মুখে ছিল ঘৃণা আর অবিশ্বাস। সে রেগেমেগে ইউলিকে জিজ্ঞাসা করে, ওইটুকু বাচ্চার কি দোষ ছিল? সে তো তোমার নিজের রক্ত, তোমার বোনের ছেলে। এত ঘৃণা কোথায় পেলে তুমি? কিন্তু ইউলি তখন আর সেই সাধারণ মেয়ে নেই। কালো জাদু আর প্রতিহিংসা তাকে ভিতর থেকে পিশাচ বানিয়ে দিয়েছে। ইয়ানোর কথায় তার কোনো গিল্টি ফিল হয় না, বরং উল্টো সে ইয়োনোকে হুমকি দিয়ে বসল। ইউলি ঠান্ডা গলায় বলে, এই কাজে তুমিও সমানভাবে দায়ী। তুমি আমাকে সাহায্য করেছ। আমি একা ডুববো না। আমি যদি মরি তোমাকেও সাথে নিয়ে যাব। ইয়োনো বুঝতে পারে সে এক শয়তানের সাথে হাত মিলিয়েছে। ভালো কথা বা যুক্তি আর কোনো কাজ করবে না। এদিকে ছোট্ট দিনের মৃত্যুতে তার বোন টিকা মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। সে মাদ্রাসায় গিয়ে তার ওস্তাদের কাছে কান্নাজড়িত কণ্ঠে সব খুলে বলে। সে বলে, ওস্তাদ, আমাদের পরিবারের দিকে কোনো অশুভ শক্তি ধেয়ে আসছে। ওস্তাদ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ভয় পেও না। রাতে তাহাজ্জুদের নামাজ কখনো বাদ দিও না। মন থেকে প্রার্থনা করো, আল্লাহ সব ঠিক করে দিবেন। টিকা ওস্তাদের কথা মতো বাড়িতে ফিরে খুব মন দিয়ে প্রার্থনা শুরু করে। কিন্তু শয়তান যখন ঘরের ভেতর ঢুকে পড়ে তখন লড়াই এতটা সহজ হয় না। গভীর রাতে টিকা তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে তার পরিবারের জন্য আল্লাহর কাছে সাহায্য চায়। আর যখন টিকা মোনাজাত শেষ করে আমিন বলে, তখন তার পেছন থেকে আরেকটা গলা শোনা যায়, যে টিকার সাথেই আমিন বলে ওঠে। টিকা ভয়ে আশপাশ দেখতে থাকে। পরদিন সকালে বাড়িতে শুরু হয় নতুন এক অশান্তি। ছেলের শোকে লারাস আর তার স্বামী রুডির মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। লারাস চোখ ভুলতে দোকানের কাজে মন দিতে চাইছিল, কিন্তু রুডি চাইছিল লারাস বাড়িতেই থাকুক। রুডি ছিল ঘর জামাই, তাই এই বাড়িতে তার কথার খুব একটা দাম নেই। শেষমেশ দুজনেই দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আড়াল থেকে এই পুরো দৃশ্য দেখে ইউলি।
সে মিটিমিটি হাসছে, তার ছক কষা শুরু হয়ে গেছে। দোকানে গিয়েও শান্তি নেই। লারাসের মেজাজ খুব খিটখিটে হয়ে আছে। হাত থেকে কিছু জিনিস পড়ে যাওয়ায় সে রুডির উপর চোটপাট শুরু করে। ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিল ইউলি। সে খুব কৌশলে পরিস্থিতির সুযোগ নেয়। রুডির হাতে সামান্য একটু কেটে গেছিল। ইউলি দৌড়ে গিয়ে রুডির হাতে ব্যান্ডেজ বেঁধে দেয় এবং খুব মিষ্টি সুরে বলে, দুলা ভাই, আপনি চিন্তা করবেন না, বাকি সব কাজ আমি গুছিয়ে নিচ্ছি। রুডি তখন একটু আশ্বস্ত হয়ে অন্যদিকে যায়। ইউলি ইচ্ছে করেই তার হাত থেকে দুটো কাচের বোতল ফেলে দেয়। ঝনঝন শব্দে কাচ ভাঙতেই লারাস আবার রেগে আগুন হয়ে যায় এবং রুডিকে বকাঝকা শুরু করে। কিন্তু এবার রুডি আর চুপ থাকে না। সে ইউলিকে বাঁচাতে লারাসের সাথে তর্কে জড়িয়ে পড়ে। ইউলি লারাসের পেছনে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। সে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর প্রথম ধাপ সফলভাবে পার করেছে। সেদিন রাতে ইউলি তার চূড়ান্ত চালটা চালে। রুডি তখন তার ছেলের শোক আর স্ত্রীর ব্যবহারে মানসিকভাবে বিপর্যস্ত। ইউলি তাকে একা পেয়ে সান্ত্বনা দেওয়ার ভান করে কাছে টানে। রুডি তখন দুর্বল। সে ইউলির মায়াজাল বুঝতে পারে না। ধীরে ধীরে তাদের মধ্যে এক নিষিদ্ধ সম্পর্ক তৈরি হয় এবং তারা রুডির বেডরুমে একান্ত সময় কাটায়। কিন্তু কাজটা হয়ে যাওয়ার পরপরই রুডির বিবেক তাকে দংশন করতে থাকে। তখন ইউলি রুডিকে এক কুপ্রস্তাব দেয়। ইউলি বলে, তুমি লারাসকে ছেড়ে দাও, ও তোমাকে সুখী রাখতে পারে না, তুমি ওকে ছেড়ে আমাকে বিয়ে করো। রুডির তখন তীব্র অপরাধ বোধ কাজ করছে। সে ইউলির এমন প্রস্তাব শুনে বলে, লারাস ঠিকই বলে, তোমার চরিত্র ভালো না, একদম তোমার মায়ের মতো, তুমিও আমার সংসার ভাঙতে চাও। ইউলির রাগ তখন আকাশে উঠে যায়। আবারও তার মাকে গালাগাল করা হচ্ছে। রুডি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু হায়, দরজা খুলতেই সে দেখে টিকা দাঁড়িয়ে আছে। টিকা নিজের চোখে তার বাবাকে ইউলির সাথে এই অবস্থায় দেখে স্তম্ভিত হয়ে যায়। রুডি মেয়ের সামনে হাত জোর করে কান্না করে, মা, প্লিজ কাউকে কিচ্ছু বলিস না, আমি তোকে সব বুঝিয়ে বলবো, কিন্তু এখন না। এই ঘটনার পর ইউলি আর দেরি করেনি। সে সেই রাতেই আবারও চুপি চুপি সেই পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এবার তার হাতে ছিল রুডির নাম। সে রুডির নাম লেখা কাগজটা কালো সুতোয় পেঁচিয়ে সেই পচা লাশের গালের মধ্যে ঢুকিয়ে দেয়। কালো জাদুর দ্বিতীয় বলি ঠিক হয়ে গেছে। অন্যদিকে টিকার ওস্তাদ নিজের ঘরে নামাজ পড়ছিলেন। হঠাৎ তিনি ফিল করেন তার পাশে এক হিম শীতল ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন আশেপাশে কেউ খুব শক্তিশালী কালো জাদু বা কুফরি কালাম করছে। বাড়িতে টিকা নামাজ পড়ছে। তখন আমরা তার পেছনে এক ভয়ঙ্কর আত্মাকে দেখি। টিকা বুঝতে পারে তার পেছনে কেউ বসে আছে, কিন্তু যখনই সে পিছন ফিরে দেখে তখন সে আর কাউকে দেখতে পায় না। এদিকে তখন রুডির অবস্থা খারাপ হতে শুরু করেছে। হঠাৎ করেই তার মনে হলো তার গলায় কিছু একটা আটকে আছে। সে শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। সে দৌড়ে বাথরুমে যায়, বেসিনের সামনে দাঁড়িয়ে কাশতে শুরু করে, আর তার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। আয়নায় নিজের দিকে তাকাতেই সে এক বিভীষিকা দেখতে পায়। এক জঘন্য কৃমি বা সাপ তার চোখের ভেতর ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় রুডি ছটফট করতে থাকে। চোখের মণি উল্টে যায়। মুহূর্তের মধ্যেই সেই পোকাটা রুডির চোখের মণি উপড়ে বাইরে নিয়ে চলে আসে। তখনই আম্বারের আত্মা রুডির সামনে চলে আসে। ভয় পেয়ে চিৎকার করতে করতে রুডি বাথরুমেই পড়ে যায়। বাথরুম থেকে ধুমধাম শব্দ আর গোঙানির আওয়াজ শুনে লারাস দৌড়ে আসে। সে চিৎকার করে বাথরুমে ঢোকে, কিন্তু ততক্ষণে সব শেষ। লারাসের পায়ের তলায় কি যেন একটা বেঁধে যায়। লারাস সেটা হাতে নিতেই দেখে এটা রুডির উপড়ে আসা চোখটা। লারাসের পায়ের চাপে চোখটা ভর্তা হয়ে গেছে। রুডি মেঝেতে পড়ে আছে, তার এক চোখ নেই, রক্তে ভেসে যাচ্ছে বাথরুম। রুডি মারা গেছে। আর এমন সময় ইউলি তার কাজ শেষ করে বাড়ির সামনে এসে দাঁড়ায়। স্বামীর বিভৎস লাশ দেখে লারাসের বুক ফাটা চিৎকার শুনে ইউলি বাড়ির বাইরে থেকে এক শয়তানি হাসি দেয়। রুডির জানাজার সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। সবাই যখন প্রার্থনা করছে, টিকা হঠাৎ ফিল করে তাকে কেউ এক অন্ধকার জগতে টেনে নিয়ে যাচ্ছে। সে বাস্তবে নেই, একটা কবরস্থানে চলে গেছে, যেখানে শুধুই ভয় আর অন্ধকার। টিকা দেখে এক আত্মা তার পা ধরে টেনে কবরের ভিতর নিয়ে যাচ্ছে, আর সেই কবর থেকে বেরিয়ে আসছে হাজার হাজার কবরের কীট। টিকা চিৎকার করে ওঠে,
জানাজা পড়াচ্ছিলেন টিকার ওস্তাদ। তিনি দৌড়ে এসে টিকাকে শান্ত করার চেষ্টা করেন। টিকা আর সহ্য করতে পারে না। সে তার মাকে গিয়ে বলে, মা, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, কেউ আমাদের উপর কালো জাদু করছে। কিন্তু লারাস তখনও অন্ধ। সে ভাবে টিকার শোকের কারণেই এইসব আবোল তাবোল বকছে। সে বিশ্বাস করে এটা নিছকই একটা দুর্ঘটনা। পরদিন লারাস দেওয়ালের সেই পারিবারিক ছবিটার দিকে তাকিয়েছিল। ছবিতে 5 জন মানুষ ছিল: আম্বার, লারাস, রুডি, দিন আর টিকা। সেখান থেকে 3 জনই এখন নেই। বাকি আছে শুধু সে আর টিকা। ঠিক তখনই এক দমকা হাওয়ায় ইউলির ঘরের দরজা খুলে যায়। লারাস কৌতূহলবশত ঘরের ভেতর ঢোকে এবং যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দেখে রুডির জ্যাকেট ইউলির ঘরে ঝুলছে। লারাস বোকা নয়। সে মুহূর্তের মধ্যেই সব সমীকরণ মিলিয়ে ফেলে। রুডির প্রতি ইউলির অতিরিক্ত দরদ, রুডির অপরাধ বোধ সব পরিষ্কার হয়ে যায় তার কাছে। ঠিক সেই সময় ইউলি ঘরে ঢোকে। লারাস রাগে কাঁপছে। সে ঘুরে ইউলিকে চড় মারার জন্য হাত তুলে। সারা জীবন ইউলি মার খেয়ে এসেছে, কখনো টু শব্দ করেনি। কিন্তু আজ ইউলি লারাসের হাত শক্ত করে ধরে ফেলে এবং উল্টে লারাসকেই সজোরে থাপ্পড় মারে। লারাস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যেই মেয়েটা সারা জীবন তাদের বাড়ির চাকরানি ছিল, আজ সে তার গায়ে হাত তুলল। ইউলি এবার তার আসল রূপ দেখায়। 2 বোনের মধ্যে চুলোচুলি আর মারামারি শুরু হয়। লারাস চিৎকার করে ইউলিকে বাড়ি থেকে বের করে দেয়। বলে, তোর মতো ডাইনিকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। বাড়ি থেকে বিতাড়িত হয়ে ইউলি রাস্তায় হাঁটছিল। তার মনে তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ সে রাস্তার ওপারে দেখে ইয়োনো আর টিকা কথা বলছে। ইউলির সন্দেহবাতিক মন সাথে সাথেই ধরে নেয় যে ইয়োনো নিশ্চয়ই টিকাকে সব বলে দিয়েছে। সে ভাবে ইয়োনো বিশ্বাসঘাতকতা করছে। টিকা চলে যেতে ইউলি ঝড়ের বেগে ইয়োনোর কাছে যায় এবং তাকে জেরা শুরু করে। ইয়োনো বারবার বলে, আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। কিন্তু ইউলি তখন পাগল হয়ে গেছে। সে ইয়োনোর কোনো কথা শোনে না। তার হিট লিস্টে এবার নতুন নাম যোগ হয়, ইয়োনো। সে আবার সেই জঘন্য রিচুয়াল করে এবং লাশের পেটে এবার ইয়োনোর নাম ঢুকিয়ে দেয়। রাত তখন গভীর। ইয়োনো দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। সে দোকানের শাটার নামিয়ে তালা লাগালো। ঘুরে দাঁড়াতেই ক্যাচ ক্যাচ শব্দ হয়ে শাটারটা একা একাই উঠে গেল। ইয়োনো অবাক হয়, ভাবে হয়তো স্প্রিং এর সমস্যা হয়েছে। সে আবারও শাটার নামিয়ে ভালো করে তালা চেক করে, কিন্তু না, আবার সেটা নিজে নিজেই খুলে গেল। এবার ইয়োনো একটু ভয় পেল। সে ভাবল দোকানের ভেতর কেউ লুকিয়ে আছে কিনা। সে উকি দিয়ে দেখল। হঠাৎ তার মনে হলো দেওয়ালের ওপাশ থেকে একটা ধপ ধপ শব্দ আসছে। শব্দটা ঠিক যেন মানুষের হার্ট বিটের মতো, কিন্তু অনেক জোরে। ভয়ে ইয়োনোর গলা শুকিয়ে গেল। সে শব্দের উৎস বের করতে লাগলো। আর ঠিক তখনই শুরু হলো আসল বিভীষিকা। ইয়োনোর শরীর দুমড়ে মুচড়ে যেতে লাগলো। এক অদৃশ্য শক্তি তাকে মাটির সাথে পিষে ফেলছিল। সে যন্ত্রণায় চিৎকার করতে চাইল, কিন্তু কিছুতেই চিৎকার করতে পারছে না। হামাগুড়ি দিয়ে সে শাটারের নিচ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শাটারটা তখন জ্যাম হয়ে গেছে। অনেক কসরত করে সে সামান্য একটু ফাঁক করতে পারল। সে শুয়ে পড়ে শরীরটা বের করার চেষ্টা করছিল। তার মাথাটা যেই মাত্রই একটু বাইরে বেরিয়েছে, অমনি ভারী লোহার শাটার ওপর থেকে সজোরে আছড়ে পড়ল। একটা গর্ত করে দেওয়ার মতো শব্দ। তারপর সব শেষ। ইয়োনোর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। লারাস দোকানে এসে পৌঁছায় এবং দেখে দোকানের সামনে বিশাল ভিড় জমে আছে। সে ভিড় ঠেলে সামনে এগোতেই দেখে ইয়োনোর লাশ পড়ে আছে। শাটারের নিচে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে এক বিভৎস অবস্থায় পড়ে আছে। নিজের চোখের সামনে পরিচিত একজনের এমন মৃত্যু দেখে লারাস আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা ইউলির মুখে কোনো ভয় বা অনুশোচনার লেশ মাত্র নেই। সে এমনভাবে তাকিয়েছিল যেন সে আগের থেকেই জানতো এমনটা হবে। তার চোখে ছিল এক হিমশীতল শূন্যতা। ইউলি জানতো তার কাজ এখনো শেষ হয়নি। সে ইয়োনোর মৃত্যুর দৃশ্য দেখে সোজা সেই পরিত্যক্ত বাড়িতে চলে যায়। সেখানে রাখা পচা লাশের গন্ধে বাতাস ভারী হয়েছিল, কিন্তু ইউলির তাতে কোনো ঘৃণা নেই।
সে এবার একটা কাগজে লারাসের নাম লেখে। তারপর সেই কাগজটায় কালো সুতো পেঁচিয়ে মন্ত্র পড়ে লাশের পচা গলা শরীরের ভেতর ঢুকিয়ে দেয়। এর মাধ্যমে সে লারাসের উপর মৃত্যুর পরোয়ানা জারি করে দিল। অন্যদিকে বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটছে। টিকা তার ঘরে বসে পুরনো ছবির দিকে তাকিয়ে কাঁদছিল। হঠাৎ সে লক্ষ্য করে ছবির ভেতরে কিছু পোকা নড়াচড়া করছে। ভালো করে তাকাতেই দেখে উপর থেকে পোকাগুলো ছবির উপর পড়ছে। সে ঘাড় ঘুরিয়ে ছাদের দিকে তাকায়, দেখে ছাদের প্লাস্টার পচে গিয়ে কালো হয়ে গেছে, যেন দীর্ঘদিনের পুরনো কোনো ক্ষত। আর ঠিক পরের মুহূর্তেই ছাদের এক বিশাল অংশ খসে তার গায়ের উপর ভেঙে পড়ে। টিকা কোনো মতে লাফ দিয়ে সরে নিজেকে বাঁচায়। ধুলোয় পুরো ঘর ভরে যায়। ঠিক তখনই পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। টিকা ভয়ে কাঁপতে কাঁপতে একটা টর্চ লাইট জ্বালায়। সে তার মায়ের ঘরের দিকে পা বাড়ায়। মায়ের ঘরে ঢুকে সে দেখে এক লণ্ডভণ্ড অবস্থা। বিছানার চাদর ছেঁড়া, বালিশ মাটিতে, যেন ঘরে কোনো ধস্তাধস্তি হয়েছে। টিকা টর্চ লাইটটা বিছানার নিচে ধরে, আর ঠিক তখনই ঘটে এক ভয়াবহ জাম্প স্কেয়ার। বিছানার নিচ থেকে হঠাৎ এক হাত বেরিয়ে আসে। টিকা ভয়ে চিৎকার করে ওঠে। সে বুঝতে পারে এই হাত কোনো জীবিত মানুষের নয়, বা থাকলেও সেটা স্বাভাবিক অবস্থায় নেই। সে দ্রুত নিজের ঘরের দিকে দৌড়ে যায় এবং আলমারির ভেতর ঢুকে নিজেকে লুকিয়ে ফেলে। কাঁপতে কাঁপতে সে তার ওস্তাদকে ফোন করে সাহায্যের জন্য ডাকে। কিছুক্ষণ পরেই লারাস বাড়িতে ফিরে আসে, কিন্তু এই লারাস সেই লারাস নয়। কালো জাদু তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। তার হাঁটা চলা, তার চাহনি, সবকিছুর মধ্যেই এক অশুভ শক্তির উপস্থিতি। সে শিকারী পশুর মতো টিকাকে খুঁজতে থাকে। টিকা আলমারির ভেতর শ্বাস বন্ধ করে বসেছিল। বাইরে পিনপতন নীরবতা। টিকা ভাবল হয়তো মা চলে গেছে। সে সাহসে ভরে আলমারির দরজা খুলে সামান্য ফাঁক করে। যেই মাত্রই সে মাথাটা বের করেছে, অমনি কেউ তার চুল ধরে হ্যাঁচকা টানে তাকে বাইরে আছড়ে ফেলে। লারাস তাকে আক্রমণ করছে। টিকা কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড় দেয়, কিন্তু লারাস তাকে আবারও ধরে ফেলে। মা মেরে ধস্তাধস্তির মাঝেই সেখানে এসে হাজির হয় টিকার ওস্তাদ। ওস্তাদ তার দোয়ার শক্তি দিয়ে লারাসকে আটকায় এবং টিকার প্রাণ বাঁচায়। সবাই মিলে লারাসকে বেঁধে ওস্তাদের ডেরায় নিয়ে যায়। সেখানে লারাসের উপর থেকে অশুভ শক্তি তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ওস্তাদকে সাহায্য করার জন্য টিকা যখন বাইরে অপেক্ষা করছিল, তখন সে ঝোপের আড়ালে এক ছায়ামূর্তিকে দৌড়ে পালাতে দেখে। কৌতূহলবশত টিকা সেই ছায়াকে অনুসরণ করে। ছায়াটা গিয়ে একটা বনের মধ্যে ঢুকে সেই পরিত্যক্ত বাড়িতে। টিকা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে এক অসহ্য পচা গন্ধ আসছিল। সে নাক চেপে ধরে ভিতরে ঢুকে এবং যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে তার নানিমার আম্বারের পচা গলা লাশ মাটিতে পড়ে আছে, আর লাশের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ইউলি। ইউলি এবার আর কোনো ভান করে না। সে টিকার দিকে ঘুরে দাঁড়ায়। টিকা তাকে জিজ্ঞাসা করে, কেন কেন তুমি আমাদের সাথে এটা করলে? আমরা তো তোমাকে নিজেদের পরিবারের সদস্য ভাবতাম। তখন ইউলি এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় তার এই ঘৃণার কারণ আজকের নয়, অনেক পুরনো। ইউলি চিৎকার করে বলে, আমার বাবা মা কোনো দুর্ঘটনায় মারা যায়নি, তাদের কালো জাদু করে মেরে ফেলা হয়েছিল। আর এই খুনি আর কেউ নয়, তোমার নিজের নানিমা আম্বার। টিকা এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে জানতে পারে তার নানি প্রথমে কালো জাদু ব্যবহার করে ইউলির সুখের সংসার ধ্বংস করেছিল, আর আজ ইউলি সেই একই অস্ত্র ব্যবহার করে আম্বারের বংশই নির্বংশ করেছে। প্রতিশোধের এই চক্রে সবাই বলির পাঠা। টিকা ইউলিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইউলি তখন উন্মাদ। সে বলে, এখন আর থামানোর কোনো উপায় নেই। আমার অভিশাপ তখনই পূর্ণ হবে যখন এই বংশের শেষ রক্তবিন্দুও মুছে যাবে। অর্থাৎ ইউলি টিকাকেও হত্যা করতে চায়। এদিকে ওস্তাদের ডেরায় এক তুমুল আধ্যাত্মিক যুদ্ধ চলছে। ওস্তাদ তার সমস্ত শক্তি দিয়ে লারাসের শরীর থেকে সেই শয়তানি জিনকে বের করার চেষ্টা করছে। লারাসের শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে।
সে অদ্ভুত সব গলার স্বরে চিৎকার করছে, কিন্তু ওস্তাদ হাল ছাড়ে না। তার একটানা কোরআনের আয়াত তেলাওয়াতের ফলে কালো জাদুর বাঁধন আলগা হতে শুরু করে। শেষমেশ এক বিকট চিৎকারের সাথে লারাস জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে পরিত্যক্ত বাড়িতে ইউলির ওপর জাদুর উল্টো প্রতিক্রিয়া বা ব্যাকক্ল্যাশ শুরু হয়। ওস্তাদ লারাসকে মুক্ত করে দেওয়ায় সেই কালো জাদুর শক্তি তার উৎসের দিকে, অর্থাৎ ইউলির দিকেই ফিরে আসে, ঠিক যেমনটা শামান ইউলিকে প্রথমেই সতর্ক করেছিল। যদি এই জাদু থেমে যায় তাহলে ইউলির ক্ষতি হয়ে যাবে। ইউলি হঠাৎ প্রচন্ড বমি বমি ভাব অনুভব করে, তার শরীর কাঁপতে শুরু করে। মনে হচ্ছে কেউ তার শরীরের ভেতরের হাড়গুড় ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দিতে থাকে। সে বুঝতে পারে সে হেরে গেছে। যেই শক্তিকে সে নিজের দাস বানিয়েছিল সেই শক্তিই আজ তাকে গ্রাস করছে। কয়েক সেকেন্ডের মধ্যে ইউলির নিজেই নিজের শরীর ধ্বংস করতে শুরু করে। তার মুখ থেকে, কান থেকে রক্ত আর সেই পোকা বের হতে থাকে। এক নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে ইউলি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার শরীর থেকে দুটো বড় বড় কালো পোকা বেরিয়ে আসে, যা ইঙ্গিত দেয় যে শয়তান তার শরীর ছেড়ে চলে গেছে। ইউলি তার প্রতিশোধ নিতে গিয়ে নিজেকেই শেষ করে দিল। ইউলি মারা যাওয়ার সাথে সাথে লারাসও মুক্ত হয়, কিন্তু কালো জাদু তার শরীরের অনেক গভীরে ক্ষতি করে ফেলেছিল। তার জীবনী শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। সে বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনি। টিকার কোলে লারাস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 5 জনের ভরা সংসার, আম্বার, রুডি, লারাস, দিন এবং টিকা। কিন্তু কালো জাদু আর প্রতিশোধের এই ভয়ানক খেলায় একে একে সবাই ঝরে পড়ল। বেঁচে রইল শুধু একা টিকা। কিছুদিন পর দেখা যায় টিকা তার পরিবারের কবরের সামনে দাঁড়িয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে প্রার্থনা করছে, তার চোখে পানি, কিন্তু মনে এক নতুন করে বাঁচার ইচ্ছে। সে একাই বিশাল পৃথিবীতে লড়াই করার শক্তি চাইছে সৃষ্টিকর্তার কাছে। এক ধ্বংসাস্তূপের মধ্যে দাঁড়িয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছে সে। এভাবেই শেষ হয় আজকের গল্প। প্রতিহিংসা যে শুধু শত্রুকে মারে না, বরং নিজেকেও পুড়িয়ে ছাই করে দেয়, ইউলি তারই জলজ্যান্ত প্রমাণ। আর আম্বারের পাপের শাস্তি ভোগ করতে হলো তার পুরো প্রজন্মকে। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর পরিণতি করতে পারে এই ঘটনা তারই প্রমাণ। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো রোমাঞ্চকর মুভির রিক্যাপ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।